নমস্কার। গল্পের ও কবিতার সংসারের সকল আত্মজন, সকল শুভার্থীকে আমার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আজ আমরা এমন একটি গল্পের কথা বলবো যে গল্পটা পড়তে গিয়ে আমারও খুব কষ্ট হয়েছিল, কিন্তু এই গল্পটাকে আমার মনে হয়েছে আমাদের জীবনের প্রায় সকলের জীবনের একটা সময়ে এসে পৌঁছনো সার্বিক সত্যের মতো। তাই গল্পটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। গল্পটি আশাপূর্ণা দেবীর লেখা, নিজের জন্য শোক। এই গল্পের যিনি প্রধান চরিত্র তিনি অবিনাশ সেন, একজন বৃদ্ধ। তার স্ত্রী শৈলবালা, যথারীতি তিনিও সময়ের নিয়মে তিনিও বৃদ্ধা হয়েছেন। অবিনাশের দুই পুত্র সন্তান, তাদের সমস্ত সংসার, বৌমা, নাতনি, প্রত্যেকে তারা কিন্তু একটা পরিবারের মধ্যে, একটা বাড়ির মধ্যে একান্নবর্তী সংসার হিসেবেই বসবাস করছেন। অবিনাশ নিজে চাকরি করতেন, ভালো চাকরি করতেন, তিনি রিটায়ার করেছেন। তার ছেলেরা যোগ্য, তারাও চাকরি বাকরি করছেন, তাদের বেশ ভরা সংসার। মেয়েরা অর্থাৎ নাতনিরা ভালো স্কুলে পড়াশুনো করছে, তারা বড় হচ্ছে। এই রকম একটা ঘরের মধ্যে থেকে অবিনাশ এবং শৈলবালার তারা নিজেদেরকে কিন্তু খুব সুরক্ষিত ভাববেন, এটাই স্বাভাবিক। কিন্তু অবিনাশ তিনি একটা ঘটনা থেকে বুঝতে পারছেন যে তিনি নিজেকে যতটা সুরক্ষিত, যতটা একেবারে একটা বলয়ের মধ্যে আছেন বলে ধরে নিয়েছেন, আসলে ঠিক তেমনটা নয়। সেই ফাঁকিটা যখন তিনি আবিষ্কার করলেন, তখন তার মনের মধ্যে একটা অদ্ভুত যন্ত্রণা, একটা একাকিত্বের বোধ উপস্থিত হলো। গল্পে শুরু হয়েছে মাঝরাত থেকে। মাঝরাতে অর্থাৎ অবিনাশ তখন ঘুমোচ্ছেন, কিন্তু ঘুমের মাঝে হঠাৎ তিনি জেগে উঠলেন, কারণ অসম্ভব একটা অস্বস্তি তিনি অনুভব করছেন বুকের ভেতরে। যেন মনে হচ্ছে দমটা বন্ধ হয়ে আসছে, শ্বাস নিতে পারছেন না, সমস্ত শরীর ঘামে জপজপ করছে। তিনি ঘাড়ের নিচে যে বালিশটা আছে সেটাও পর্যন্ত ভিজে গেছে, একেবারে ভিজে থসথস করছে। তিনি উঠে বসার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। এমনকি নাম ধরে ডাকার চেষ্টা করলেন। তিনি বড় ছেলে, বড় খোকা, ছোট খোকা বা নাতনি, শৈলবালা অর্থাৎ তার স্ত্রী, সবাইকে ডাকার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। বিশেষ করে শৈলবালার নামটা ধরে যখন তিনি ডাকবেন, তখন তার জীবের সাথে তার নিজের মনের যেন একটা লড়াই বেঁধে গেছে, কারণ অনেক দিন হয়ে গেছে তিনি এই নামটা ধরে আর ডাকেননি। ফলে তার যে সেই অনভ্যাসের জন্য খানিকটা তিনি যেন নামটা ধরে ডাকতে পারলেন না। অসম্ভব রকমের একটা কষ্ট হচ্ছে। তিনি নিজে শুয়ে শুয়ে সারা দিনের রুটিনটা মনে করার চেষ্টা করলেন, যে রোজ দিন আমার দিনটা যেভাবে শুরু হয়, সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে কাটে, মোটামুটি সেরকম একটা রুটিনের মধ্যেই তো আমি ছিলাম, তাহলে হঠাৎ করে আমার এরকমটা কেন হচ্ছে। তিনি মনে করার চেষ্টা করলেন। ভোরবেলায় উঠে তিনি হাঁটতে যান, হাতে একটা দুধের কেটলি থাকে, একটা জায়গায় দুধের খাটাল আছে, সেখানে গোয়ালারা চোখের সামনে দুধ দুইয়ে দেয়। সেখানে তিনি ছোট ছেলের যে ছোট কন্যে অর্থাৎ ছোট নাতনি, তার জন্য ওখান থেকে একদম ফ্রেশ দুধ নিয়ে আসেন। আজকেও এনেছেন। এনে তারপর সকালবেলা এসে বাড়ি ফিরে প্রথমে একটু চা আর টোস্ট খেয়েছেন। অবিনাশ একটু লোভী মানুষ। আবার পরের দিকে নাতনিদের জন্য, ছেলেদের জন্য যে টিফিন হয় সেটারও তিনি একটু ভাগ পান। শৈলবালা সেটাও তাকে দেন। আবার একটা বড় কাপে চা খান এবং তিনি যা হয় বাড়িতে টিফিন নাতনি বা ছেলেদের জন্য সেটা খান। আজও সেটা খেয়েছেন। তো অবিনাশ মনে করার চেষ্টা করলেন যে আজ তিনি কি কি খেয়েছেন। তিনি তো একটু লোভী মানুষ, তো নিজে যখন অফিসে যেতেন তখন শৈলবালা তাকে শুধু রুটি আর তরকারি দিতেন। কিন্তু এখন দিন বদলে গেছে, ছেলেদের জন্য পরোটা হয়, লুচি হয়, তারা আবার অন্যান্য কিছু নিয়ে যায়। নাতনিরা তো লুচি পরোটাও খেতে পছন্দ করে না, তাদের জন্য নিমকি হয়, হালুয়া হয়, আলু মরিচ হয়, ডিম ভাজা হয়। হ্যাঁ, এই সব জিনিসগুলো আবার বেশিরভাগই কিন্তু শৈলবালা নিজের হাতে করেই বানিয়ে দেন। তো সেটা অবিনাশ ভাবছেন যে আমি তো যখন যেতাম অফিসে তখন এত সব দিত না, এখন নাতনিদের জন্য দেয়। তা অবিনাশ যখন সকালবেলায়
খবরের কাগজটা পড়েন, ফিরে এসে তখনই কিন্তু তার নাকে এসব টিফিনের গন্ধ যায়। যখন গন্ধ যায় তখন তিনি খবরের কাগজটা কি কি খবর বেরিয়েছে এটা শোনানোর একটু ভান করে রান্নাঘরের দরজার সামনে শৈলবালার কাছে আসেন, তাকে এই খবর টবরগুলো শোনান। শৈলবালা যে খুব আগ্রহ দেখান তা কিন্তু একেবারেই নয়, বরং অনেক সময় তিনি বিরক্তিই প্রকাশ করেন। তারপর একটু এদিক ওদিক দেখে নিয়ে অবিনাশ যখন দেখেন যে বৌমারা ওপরে গেছে বা অন্য কোথাও আছে, তখন তিনি শৈলবালাকে চুপি চুপি জিজ্ঞেস করেন, আজ কি হচ্ছে? আজকে ডিম ভাজলে নাকি আলু মরিচ করেছো? তো শৈলবালা হাসেন, আবার কখনো ঝাঁঝিয়ে ওঠেন, যা হয়েছে সবটা পাবে। তো অবিনাশ মনে করার চেষ্টা করলেন যে আজকে তিনি দ্বিতীয় দফায় কি পেয়েছেন। দ্বিতীয় দফায় তিনি আলু মরিচ খেয়েছেন। তো নিজেই নিজের মনকে বোঝালেন যে না, এটাও তো নতুন কিছু, অভিনব কিছু নয়, এরকম তো আমি খাই। আর ছেলেরা অফিস বেরিয়ে যাওয়ার পরে তিনি একবার বাজারে যান, তখন বাজার প্রায় শেষ হয়ে যায়, ঝর্তি পড়তি জিনিসগুলো থাকে, কিন্তু তাও অবিনাশ অভ্যাস বসে যান। তিনি যে বাজারগুলো করে নিয়ে আসেন সেগুলো যে বাড়িতে তাদের খুব একটা কদর আছে তেমনটা কিন্তু নয়। ছেলেরা বড় হয়েছে, তাদের রুচি বদলেছে, অনেক ফ্যান্সি হয়ে গেছে সবাই। বাবার আনা এই সমস্ত ঝর্তি পড়তি হাট বাজার, ডাঁটা কাঁটা, এগুলো তারা বিশেষ কেউ খান না। এমনকি যে শৈলবালা যৌবনে এগুলোকে খুব গুছিয়ে গেছে রান্না করতেন, খেতে পছন্দ করতেন, তারিফ করতেন, সেই শৈলবালা পর্যন্ত তিনিও কখনো কখনো বলেন যে এগুলো আর এনো না, এগুলো খেলে আমাদের অ্যাসিডিটি হয়। অবিনাশ কিন্তু বুঝতে পারেন শৈলবালা যেটা বলছেন সেটা সত্যি বলছেন না। শৈলবালা এখনও খেতে ভালোবাসেন, কিন্তু ছেলে বৌমাদের কাছে তিনি নিজেকে খানিকটা যে তাদের ধুয়ো ধরে চলছেন এটা প্রমাণ করার জন্য তিনি অবিনাশের বিরোধিতা করছেন। শৈলবালা এসব খান না বটে, অবিনাশ কিন্তু বৌমাদের দেখিয়ে, শৈলবালাকে দেখিয়ে এগুলো তিনি বাটি ভর্তি করে চচ্চড়ি খান। আবার বিকেলবেলা তিনি যখন নাতনিরা আসার সময় হয়, তিনি নাতনিকে বাসস্ট্যান্ড থেকে নিতে যান, নিয়ে ফেরেন। আবার নাতনিদের জন্য যে টিফিন হয় অল্প স্বল্প খান, না হলে ছেলেরা ফিরলে চা বিস্কিট খান। ছেলেদের জন্য যে টিফিন হয় সেটা সামান্য একটু খান। এ কথা ও কথা গল্প করেন, তারপর একটু হয়তো ঘরের মধ্যে হাঁটাহাঁটি করলেন, বইয়ের পৃষ্ঠা উল্টালেন, রাতের খাবারটা সময় মতো খেয়ে শুয়ে পড়েন। এটা অবিনাশের শরীরটাও যেন এরকম একটা ঘড়ির সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো তিনি মনে করার চেষ্টা করলেন যে সারাদিন ধরে তো আমি এগুলোই করেছি যেগুলো অন্য আর 5 দিন করি, তাহলে আজকে আমি এত ঘামছি কেন? আমার জামা কাপড় জবজবে হয়ে গেছে, আমার ভেতর থেকে শর্ট ঠেলে বেরোচ্ছে না, বুকের মধ্যে যে কথাগুলো পাক খাচ্ছে তার একটাও আমি উচ্চারণ করতে পারছি না। তিনি খুব কষ্ট পাচ্ছেন, কিন্তু ডাকতে পারছেন না, আওয়াজ করার চেষ্টা করছেন। আর ঘরটা, অবিনাশ যে ঘরটাতে ঘুমন তার পাশেই থাকেন শৈলবালা, একদম পাশে, দরজা খোলা থাকে, শুধু একটা পর্দা ঝোলানো থাকে। ওই পাশের ঘরে একটা বড় খাট আছে, সেই খাটে শৈলবালা 2 নাতনিকে নিয়ে ঘুমন। অবিনাশ থাকেন এই দিকের এই সরু একটা ঘরের মধ্যে। এটাকে অবশ্য ঘর বললেও খুব ভুল হবে, এটা বলা যেতে পারে এক ফালি একটা বারান্দা। আগে বিভিন্ন ধরনের জিনিসপত্রে ঠাসা ছিল, কিন্তু নাতনিরা বড় হওয়ার পরে শৈলবালাই যেন তাকে এখানে নির্বাসন দিয়েছেন। এবং অবিনাশ যখন কথাটা ভাবেন যে শৈলবালা মন থেকে তাকে সরিয়ে দিতে চাননি, ছেলে বৌদির কাছে ভালো হওয়ার জন্য তিনি অবিনাশকে সরিয়ে দিচ্ছেন, নাতনিদের কাছে টেনে নিচ্ছেন, বৌমাদের পছন্দের সাথে তাল মিলিয়ে হ্যাঁ এটা ভালো বলছেন, বৌমাদের অপছন্দের জিনিসকে খারিজ করে দিচ্ছেন, এটা ভেবে অবিনাশ মনে মনে কষ্ট পান। কিন্তু তিনি জানেন যে শৈলবালাকে এসব বলা, এসব বোঝানো সবটাই বেকার, তাই তিনি সেই চেষ্টাটাও ছেড়ে দিয়েছেন। তো শৈলবালা যখন অবিনাশকে এই ঘরটা দিলেন, তখন বড় ছেলে কেউ বারণ তো করলই না, বরং বড় ছেলে দেখতে এসে বলল, বাহ ভালোই হয়েছে, দেখো বাবা এই ঘরে একটা দক্ষিণে জানালাও আছে কিন্তু। আর বৌমা সেটাকে আরও বেশি করে জোরদার করার জন্য বললেন, হ্যাঁ তাই তো, এখানে আগে নোংরা কাগজপত্রে ঠাসা থাকতো, বোঝাই যায়নি তখন যে ঘরটা এত ভালো, এত সুন্দর, তাই না বাবা? অবিনাশ ছেলে বৌমার দিকে তাকান, কিছু বলতে পারেন না, কি বলবেন? তিনি বুঝতে পারছেন যে তিনি এদের কাছ থেকে আস্তে 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 করে
সরছেন, তারাই তাকে সরিয়ে দিচ্ছে, আর তো সেভাবে প্রয়োজন পড়ে না। এমনকি নাতনিকে যখন, ছোট নাতনিকে যখন তিনি মাঠে নিয়ে যান, তখন বৌমা বলেন, কি দরকার, কাজের মেয়ে তো চেয়ারে বসিয়ে নিয়ে যায়, আপনার যাওয়ার কি দরকার। কিন্তু অবিনাশ ছাড়েন না, বাচ্চা মেয়ে একা ছেড়ে দেবেন পার্কে, তিনি ছাড়তে পারেন না। আজ এই কষ্টের মধ্যে এই সমস্ত কথা তার বারবার মনে আসছে। তো তিনি চাইছেন প্রাণপণে, কিন্তু তার শর্ত কারোর কাছে পৌঁছচ্ছে না। কিছুক্ষণ পরে তিনি নিজেই শুনতে পেলেন বড় নাতনি অর্থাৎ রিঙ্কু ঠাকুমাকে বলছে, ঠাকুমা দেখো দাদুর ঘর থেকে কি একটা শব্দ আসছে। তার মানে এই সময় যখন অবিনাশ ঘুমোতে পারছেন না, ছটপট করছেন, কাউকে একটা খুঁজছেন, বিশেষ করে এতদিনের সঙ্গী শৈলবালা, সেই শৈলবালা যার সাথে তিনি ফুলশয্যায় যে খাটটাতে তিনি কাটিয়েছেন এতগুলো বছর, তার পাশে শুয়ে গল্প করেছেন, ছেলে মেয়েদের ভবিষ্যতের পরিকল্পনা করেছেন, সেই খাটে শুয়ে আছে শৈলবালা দুই নাতনিকে নিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আর অবিনাশের এই কষ্টটা সে টেরও পাচ্ছে না। অবিনাশের মনের মধ্যে যেন একটা অভিমান দলা পাকিয়ে উঠল, চোখ দিয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল। তখন শৈলবালা ধরফড়িয়ে উঠছে, তাই নাকি, চ গিয়ে দেখি তো। তো শৈলবালা যখন আসছেন, তিনি চোখটা বন্ধ করে দিলেন। তার চোখের জল ওই বন্ধ দরজার বাইরে এসে শৈলবালার কাছ পর্যন্ত পৌঁছুক, সেটা যেন তিনি আর চাইছেন না। শৈলবালা এলেন, শৈলবালা এসে বসলেন তার খাটের এক পাশে। আর ততক্ষণে রিঙ্কু বাপি কাকু বলে চেঁচিয়ে সবাইকে ডাকছেন, মা কাকিমা বাবা কাকু, আস্তে আস্তে করে সবাই যে আসছে সেটা তিনি বুঝতে পারছেন। অবিনাশ কিন্তু চোখ বন্ধ করেই রেখেছেন, তিনি চোখ আর খুলছেন না। তিনি আসলে যেন দেখতে চাইছেন ওই বন্ধ চোখের ভেতর দিয়ে এরা কেমন কি করে, কি ভাব হয়। তো শৈলবালা এসে তার নাড়ি দেখছেন। শৈলবালা নিজে কবরেজ বংশের নারী, তিনি নাড়ি দেখতে জানেন, এবং বাড়িতে যখন কারুর কোনো শরীর টরীর খারাপ হয় শৈলবালা কিন্তু নিজে হাতে তাদের নাড়ি দেখেন। আজও তিনি অবিনাশের হাতটা তুলে নিলেন। অবিনাশের মনে হলো কতদিন পর শৈলবালা তাকে স্পর্শ করছেন। দেখুন, এই স্পর্শটার ভেতরে তো কোনো যৌবনের আকুতি ছিল না, কিন্তু অদ্ভুত একটা যে নির্ভরতা, বার্ধক্যে পৌঁছে একজন মানুষ যে কিভাবে নির্ভর করে, একজন তার স্ত্রীর ওপরে, স্ত্রীর প্রতি নির্ভরশীল হয়ে পড়ে, সেটা তার অভিমান, জমে থাকা অভিমানকে যেন ভেতর থেকে গলিয়ে দিচ্ছে। অবিনাশ বুঝতে পারছেন যে তার ভেতর দিয়ে একটা ঝর্ণা নেমে আসছে, কিন্তু কিছুতেই তিনি প্রকাশ করবেন না। তো শৈলবালা তার হাতে, নিজের হাতের মুঠোর মধ্যে স্বামীর হাতটা তুলে নিলেন, দিয়ে নাড়ি দেখছেন। তখন দুই ছেলে নেমে এলো। ছেলেরাও যারা ভালো করে কথা টথা বলার সময় পায় না, তারাও খুব দরদ ভরা কণ্ঠে ডাকছে। বড় ছেলে, বাবা, ও বাবা কি হয়েছে তোমার? ছোট ছেলে বলছে, বাবা শরীর খারাপ, চোখ খোলো, চোখ খুলতে পারছো না, একটু সাড়া দিতে পারবে? তারপর ছেলেরা ডাক্তার কাকে ডাকতে যাবে সেই সব বিষয়ে আলোচনা করছে। অবিনাশ ভাবছেন যে শরীর খারাপ হলে তাহলে ছেলে, বৌমা, নাতনি সবাই বোধহয় খুব কাছের হয়। এরা হয়তো ঠিক সেরকম, যেরকম আমি ভেবেছি সেরকম নয়, এরা হয়তো সত্যিই ভালো। তার যেন নিজের মধ্যে আবার একটা যেন ভালো লাগা তৈরি হতে শুরু করলো। তো তিনি নিজের থেকেও একটু মন থেকে ভালো অনুভব করছেন যে না, আমি ভালো আছি। আর ছেলেদের একবার মনে হচ্ছে যে ছেলেদের বলি ডাক্তার ডাকতে যাওয়ার দরকার নেই, কিন্তু তারপর মনে হলো না, ছেলেরা ডাক্তার ডাকুক, ডাক্তার আসুন, এসে বলুন যে বেড রেস্ট দিতে হবে, তাহলে ছেলেরা আসবে, তার খোঁজ নেবে, শৈলবালা এসে বসবে খাটে। কিন্তু এর মাঝে একটা বিপত্তি বাঁধল, এবং সেটা বাঁধিয়ে দিল শৈলবালাই। শৈলবালা কিন্তু খানিকক্ষণ পর, বেশ কিছুক্ষণ ছেলেরা বসলো, পাশে দাঁড়ালো, শৈলবালা বসে আছেন। খানিকক্ষণ পর শৈলবালা খানিকটা নিশ্চিত করার জন্য ছেলেদের বললেন যে না রে, তোর বাবার সেরকম কিছু ভয়ের কিছু নেই, তোরা এত ঘাবড়াস না, ডাক্তার ডাকতে যাওয়ার কোনো দরকার নেই। মনে হয় তোর বাবা স্বপ্ন দেখেছিলেন, খারাপ স্বপ্ন। অনেক সময় হয়, খারাপ স্বপ্ন মানুষকে বোবা করে দেয়, কারণ নাড়ি কিন্তু একদম সচল আছে। তো অবিনাশের তখন যেন খুব রাগ হলো যে এত নিষ্ঠুর হতে পারে, শৈলবালার মধ্যে এত নিষ্ঠুরতা ছিল।
আবার শৈলবালার ওপর যতটা না রাগ হচ্ছে, তার নিজের নারী তার সাথে এত দুর্ব্যবহার করছে সেটা ভেবে যেন নিজের ওপরেও তার খুব অভিমান হচ্ছে, যে কি দরকার ছিল এত সচল হয়ে ওঠার, একটু তো আস্তে আস্তে নিস্তেজ হয়ে থাকলে হতো। তো যখন তার মা বলে দিলেন, শৈলবালা যখন বলে দিলেন যে ভালো আছে, তো ছেলেরাও অনেকটা নিশ্চিন্ত হয়ে গেল। ছেলেরা বলল যে ডাকি না ডাক্তার, তাও মানে একটু মা যেন কথা রাখার জন্য বললেন। তখন বাধ্য হয়ে অবিনাশ বললেন, না থাক, বাবা কথা বলতে পারছো? ছেলেরা জিজ্ঞেস করলেন, হ্যাঁ ঠিক আছে। তো অভিমান নিয়েও কিন্তু তিনি কথাটা বললেন। তো বড় ছেলে, ছোট ছেলে, দুই ছেলে এবার তারা নিজেদের ঘরে ফিরে যাবে। তখন শৈলবালাই বললেন, তোরা নিজেদের ঘরে ফিরে যা, তোদের আর দুশ্চিন্তা করার দরকার নেই, তোরা ঘুমিয়ে পড়। আর নাতনিদের বললেন, যা রিঙ্কু তোরাও শুয়ে পড় গে যা। তো বড় ছেলে বললেন যে আর ঘুম, এখন কি আর ঘুম ধরবে? ছোট ছেলে বললেন, হ্যাঁ ঘুমের তো 12টা বেজে গেছে, তাও কি আর করা যাবে। দুজনেই বলল যে ঘুম হবে না, ঘুমের 12টা বেজে গেছে। কেউ কিন্তু এই কথাটা বলল না যে ঘুম তো সেই হবেই না, তাহলে বাকি রাতটা থাকি না বাবার কাছে, আর একটু বসি কিছুটা সময় অন্তত, বাবা ঘুমোক তারপরে যাব। সে কথাটা কেউ বললেন না। তো বরং তার মা বললেন ছোট ছেলেকে যে তুই যা ঘরে গিয়ে তোর যদি হজমের ওষুধ থাকে একটু পাঠিয়ে দে, মনে হয় তোর বাবার একটু শরীর গরম হয়েছে, পেট গরম থেকেও অনেক সময় এটা হয়। তো বড় ছেলে যেন কথাটা লুফে নিল, দিয়ে লুফে নিয়ে বলল, হ্যাঁ মা তুমি ঠিকই বলেছ, আমি বাবার যে বয়স বাড়ছে তারপরেও বাবার খাওয়া দেখে আমি যেন একটু কম্পিত ত্রস্ত হয়ে থাকি। বাবা খাওয়াটা একদমই কন্ট্রোল করছে না, বাবার কিন্তু একটু নিয়ম টিয়ম মেনে খাওয়া উচিত। এই দেখো না, আজ রাতে কতগুলো আমফাম খেয়ে ফেললো, এই আম কি আর রাতে বাবার খেলে চলবে? আমার তো এই বাবার খাওয়া দেখেই কেমন একটা যেন নার্ভাস লাগে নিজেকে। অবিনাশীর খুব লজ্জা করলো। বয়স হয়েছে, তিনি কি সত্যি বয়সের এই জায়গায় এসে পৌঁছে গেছেন বার্ধক্যের, যে কতটা খাবেন, খেয়ে কতটা খেলে তিনি নিজে ভুগবেন না বা বাড়ির আর সকলকে ভোগাবেন না, সেই জ্ঞানটাও কি তিনি হারিয়ে ফেলছেন, সেই বোধটুকুও তার লোপ পেয়ে যাচ্ছে। আবার যে অনুতাপটা কমে গিয়েছিল, ক্রমশ যেন সেই অনুতাপটাই তাকে আবার ঘিরে ধরল। ছেলেরা চলে গেছে, নাতনিরাও চলে গেছে। তো শৈলবালা কিছুটা সময় কয়েক মিনিটের জন্য ওখানে বসলেন। অবিনাশ চুপি চুপি জিজ্ঞেস করলেন যে তুমিও কি চলে যাবে? তার মন চাইছে শৈলবালা আজকের রাতটা অন্তত থাক তার কাছে, তার পাশে একটু বসুক, তার সাথে দুটো কথা বলুক। তার মনের ভেতরে যে কথাগুলো অনেক কাল ধরে জমে আছে, শৈলবালা তাকে যে অনেকটা দূরে সরিয়ে দিয়েছেন, অনেকটা পর করে দিয়েছেন, সেই সম্পর্কে তার দু চারটে অভিমানের কথা নিজের স্ত্রীর কাছে বলারও যেন খুব লোভ হলো। তো সেই জায়গা থেকে তিনি বললেন যে তুমিও কি চলে যাবে? তো শৈলবালা বললেন উসখুস করতে করতে, দেখি ছোট খোকা ওষুধটা দিয়ে গেল না কেন, আমি দেখে আবার একবার ফিরে আসছি। অবিনাশ তখন দেওয়ালের দিকে পাশ ফিরলেন। আমার ওষুধ লাগবে না এটা বললেন, খুব অভিমান করে বললেন। কিন্তু শৈলবালা যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। জানেন তিনি ছেলেরা আলো বন্ধ করে দিয়েছে, ঘরের ঘুমিয়ে গেছে, দরজা লাগিয়ে দিয়েছে। এখন যদি তিনি আবার যান যে ওষুধ দিলি না তোর বাবাকে, এটা বলতে যান, তাদের আবার উঠতে হবে, দরজা খুলতে হবে, পাছে তারা বিরক্ত হয়, হ্যাঁ তাদের কপালে একটা কুঞ্চন দেখতে হয় শৈলবালাকে, যেন খানিকটা তিনি হাঁপ ছেড়ে বাঁচলেন। তিনি বললেন, কি করলেন, ওই মাথার কাছে যে জানালাটা সেটা একটুখানি খুলে দিলেন। প্রত্যেক দিন শৈলবালা ওই অবিনাশের ঘরে ঘুমোতে যাওয়ার আগে এই কাজটা করেন, ফ্যানটা চালিয়ে দেন আর মাথার কাছে জানালাটা শরীর বুঝে কখনো বন্ধ করেন, কখনো খুলে রাখেন। তো সেই জানালাটা খুলে দিলেন আর একটা শুকনো গেঞ্জি এনে তাকে বললেন, তুমি ওই ভেজা গেঞ্জিটা খুলে নাও, খুলে নিয়ে শুকনো গেঞ্জিটা পরে শুয়ে পড়ো। তারপর ফ্যানটা একটু বাড়ালেন, একটু কমালেন, ঘরটা অন্ধকার করে আস্তে আস্তে শৈলবালাও ঘর থেকে বেরিয়ে গেলেন। অবিনাশ চুপ করে শুয়ে ভালোই ছিলেন তিনি, কিন্তু শৈলবালা বেরিয়ে যাওয়ার পর তিনি যেন আবার বুকের মধ্যে দম আটকানোর একটা অনুভূতি পেলেন,
তার যেন মনে হলো শ্বাস বন্ধ হয়ে আসছে, এবং এতক্ষণ পর্যন্ত শ্বাস বন্ধ হয়ে আসার জন্য যে দুশ্চিন্তা, সেখান থেকে জীবনের দিকে ফিরে আসার জন্য যে কাতরতা ছিল, সেটা একদম উল্টো রাস্তায়, উল্টো অভিমুখে হাঁটতে শুরু করলো। তিনি যেন মনে মনে এটাই প্রার্থনা করলেন যে আমার ঘুমের মধ্যে এসে ঘুমটা থেমে যাক, ওর কালকে ওরা সকালবেলায় উঠুক, ওদের একটা ব্যস্ত জীবন শুরু হোক। শৈলবালা এ ঘরে আসবে, এসে বলবে, কি গো, তুমি কি এত সকাল পর্যন্ত আজ ঘুমিয়ে থাকবে? তারপর যখন উঠছি না দেখে শৈলবালা আবার হাতে হাত রাখবে নাড়ি দেখার জন্য, তখন দেখবে আমি শীতল হয়ে গেছি। ভালোবাসা পাওয়ার জন্য অবিনাশের মরে যেতে ইচ্ছে করছিল। এই বয়সে এসে যেন তার চোখের জল আর কোনোভাবেই বাঁধ মানছিল না। দুটো ধারায় দুটো চোখ থেকে নেমে এলো দুটো ঝর্ণা, বালিশগুলো ভিজে যাচ্ছিল তার। যেন মনে হচ্ছিল যে ভগবানের কাছে সেটাই শুধু প্রার্থনা করছিল, যে দমটা আমার বুকের মধ্যে পাক খাচ্ছে, ওটাকে বুকের মধ্যেই তুমি আটকে দাও ঠাকুর, আর ওকে বাইরে আসতে দিও না। এখানেই গল্পটার সমাপ্তি ঘটেছে। গল্পটা সত্যিই যেন একটা আয়নার মতো। গল্পটার সামনে গিয়ে যখনই আমরা দাঁড়াচ্ছি, যেন নিজেদের সেই অনাগত কালকে দেখতে পাচ্ছি। কষ্ট হলো, কিন্তু ভালো লেগেছে গল্পটা। আপনাদের কেমন লাগলো প্লিজ জানাবেন। আর যদি এরকম কোনো গল্প শুনতে চান, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি নিশ্চয়ই চেষ্টা করব। ভালো থাকবেন সবাই।